পৃথিবী আজ বড় অশান্ত। যেদিকেই তাকাই চোখে পড়ে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ আর ঘৃণার ছবি। এই অশান্ত সময়ে পিভিবি স্টুডিও চেষ্টা করেছে ভালোবাসার একটি ছোট্ট জানলা খুলতে, যদি একটু হলেও এই অস্থির মনকে শান্ত করা যায়। গত ফেব্রুয়ারি মাস থেকে পিভিবি স্টুডিও শুরু করেছিল একটি বিশেষ উদ্যোগ। যাদের হাতে গড়ে উঠবে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেমের গল্প লিখতে। প্রেমহীনতার এই সময়ে যদি একটি গল্প লিখে বা শুনে একজন মানুষও ভালোবাসার বারান্দায় এসে হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক। এই গল্পগুলোর লেখা, নাট্যরূপ, কণ্ঠাভিনয় এবং নির্মাণ সবটাই করেছে কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এই প্রতিযোগিতায় এমন অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন যারা আগে কখনো গল্প লেখেননি, আবার অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাই আমরা শুধু গল্পের মান বা অভিনয়ের দক্ষতা দিয়ে এই উদ্যোগকে বিচার করতে চাই না। আমরা দেখতে চাই এই গল্পগুলো কত মানুষের হৃদয় ছুঁতে পারে, কত মানুষ ভালোবাসার বারান্দায় এসে তাদের ভালোবাসা জানিয়ে যান লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আজকের গল্প আর একবার লিখেছেন মহারানী কাশেশ্বরী কলেজের ছাত্রী জয়িতা দাস। প্রায় 2 বছর হলো একটা অজানা বিষণ্ণতা ঘিরে ধরেছে তনিমাকে। অজানা অবশ্য শুধু তনিমার কাছে। পোশাকি ভাষায় এর নাম নাকি ডিপ্রেশন। 2 বছর আগে কেমন করে যেন নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো তনিমা। তার আগের তনিমা আর সেই সময়ের পরের তনিমার মধ্যে যেন আকাশ পাতাল ফারাক। তনিমার বাবা একজন ডাক্তার। ছোটবেলা থেকেই মেয়ে একেবারে চোখের মণি। তনিমার বিন্দুমাত্র কোনো পরিবর্তনও চোখে পড়ত তার। এই ক্ষেত্রেও বেশ কয়েকদিন লক্ষ্য করার পর তিনি একজন মনোবিদের কাছে নিয়ে যান তনিমাকে। তনিমাও আপত্তি করেনি। বোধহয় আপত্তি করার মতো ক্ষমতাটুকুও ছিল না তার। প্রথম 2 দিন কথা বলার পর মনোবিদ জানান ডিপ্রেশন ঘিরে ধরেছে তনিমাকে। পেশায় তনিমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওই স্কুলটাই একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা তনিমার। ওই ফুলের মতো বাচ্চাগুলো কোনোদিন ন্যায় অন্যায়ের হিসেবের খাতা খুলে বসেনি তার সামনে। ওই বাচ্চারা সে ঠিক যেমন তেমন ভাবেই গ্রহণ করত তনিমাকে। এই তো সেদিনের ঘটনা। তনিমা হঠাৎই রেগে গিয়ে খুব বকেছে একটি বাচ্চা ছেলেকে। আজও হোমওয়ার্ক করে আসোনি? আজ নিয়ে 3 দিন হলো রৌনক, আর একদিন দেখবো, তারপর কিন্তু গার্জিয়ান কল হবে তোমার। পরে সেই জন্য অসম্ভব অনুশোচনাও হয়েছে তনিমার। টিফিন পিরিয়ডের পর যখন টিচার্স রুমে ঢুকলো তনিমা, দেখলো তার টেবিলের উপর রাখা 2 নয়নতারা ফুল আর খুব অপক্ক হাতের লেখায় একটা কাগজে লেখা, আর করব না মিস, মাকে ডেকো না, আমি পরের দিন সব হোমওয়ার্ক করে আনব। এটা দেখে হয়তো ফিক করে হেসে পরের ক্লাসে চলে যাওয়া উচিত ছিল তার, কিন্তু গলার কাছটা ভারী করে এসে কেমন কান্না পেল তনিমার।
এখন নভেম্বর মাস, বেশ শীত শীত সুন্দর আরামদায়ক একটা আবহাওয়া চারিদিকে। এই সময়টা স্কুলের পর লাগোয়া পার্কে এসে কিছুক্ষণ বসে বাচ্চাদের খেলতে দেখে তনিমা। তেমনই একদিন একটা বেঞ্চের ওপর বসে আছে, এমন সময় হঠাৎ তার পাশে একটা ছেলে এসে হাঁপাতে হাঁপাতে বলল, একটু জল হবে? জলের বোতলটা ব্যাগ থেকে বের করে এগিয়ে দিল তনিমা। ধন্যবাদ। তনিমা জলের বোতলটা ফেরত নিয়ে আবার বাচ্চাদের খেলা দেখতে শুরু করলো। আপনি এখানেই থাকেন? তনিমা হঠাৎ উঠে গিয়ে পাশের বেঞ্চে বসলো। ছেলেটিও ছাড়বার পাত্র নয়, সেও পাশের বেঞ্চে গিয়ে বসে একটু জোর গলায় আবার জিজ্ঞেস করলো, আপনি এখানেই থাকেন? তনিমা সাড়া দিল না। ছেলেটি এবার একটু চটে গিয়ে বলল, আপনি কি বোবা? তনিমা একবার ছেলেটির দিকে তাকিয়ে আবার খেলা দেখতে শুরু করলো। একটু পরেই ছেলেটিকে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে এসে বলল, মামাই বাড়ি যাব। হ্যাঁ ম্যাডাম, চলুন। তনিমা বাচ্চাটির দিকে তাকিয়ে খুবই আলতোভাবে হাসল। বাচ্চাটিও একটু হেসে চলে গেল ছেলেটির হাত ধরে। পরের দিন তনিমা একই জায়গায় বসে খেলা দেখছিল। সেই আগের দিনের ছেলেটি আবার তার পাশে এসে বসল। নমস্কার, আমি দেবায়ন, এই পাশেই থাকি। আমার দিদি এসেছে ভাগ্নিকে নিয়ে, তাই ওকে নিয়ে খেলতে আসি। আপনি কি রোজই আসেন? আপনার সাথে কে আছে? কেউ নেই, আমি একাই। বেশ তো, আমি যে কদিন আসছি আপনি আমাদের সাথে একটু খেলবেন, চলুন না। কোনো সাড়া দিল না তনিমা। দেবায়ন বুঝল প্রস্তাবটা পছন্দ হয়নি মেয়েটির। আচ্ছা, এত কথা বলছি, আপনার নামটাই তো জানি না। আপনার নাম কি? তনিমা ব্যানার্জি। বাহ, সুন্দর নাম। আপনি কাছাকাছি থাকেন? হ্যাঁ, কি করেন? ওই স্কুলে পড়াই। ও, আমার পাশের বাড়ি পুচকিরা তো ওখানেই পড়ে। সনিকা দাস, ক্লাস 2। ও, এই যান্ত্রিক কথোপকথনের মাঝে বাদ সাধল বাচ্চা মেয়েটি। মামাই বাড়ি যাব। আজ বাচ্চাটি হাসলো তনিমার দিকে তাকিয়ে। প্রথমে খেয়াল করেনি তনিমা, তারপর বাচ্চাটি তনিমার দিকে মুখটা একটু বাড়িয়ে আর একটু বেশি হাসলো। এইবার চোখে পড়ল তনিমার। তোমার নাম কি? ত্রিশিকা সেন। বলেই মামার হাত ধরে টেনে নিয়ে চলে গেল সে। তনিমা বোধহয় কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল। এরপর দুদিন স্কুল ছুটি ছিল, তাই পার্কেও যায়নি তনিমা। পরের দিন পার্কে গিয়ে দেখে আগে থেকেই এসে বসে আছে দেবায়ন। আজ বেরোতে দেরি হলো নাকি? হ্যাঁ। এরপর আর কোনো কথা বলেনি দেবায়ন। শুধু সেদিন নয়, তারপর থেকে রোজই দুজনে পার্কে আসে। ত্রিশিকা বেশ কিছুদিন হলো বাড়ি ফিরে গেছে, তাও দেবায়ন একাই আসে পার্কে। কিন্তু দুজনের কেউই কোনো কথা বলে না। তনিমার নিস্তব্ধতাকে কেমন অজান্তেই মেনে নিয়ে তার সঙ্গী হয়ে উঠেছে দেবায়ন। এখন তনিমা আর উঠে চলে যায় না দেবায়নের পাশ থেকে। একদিন দেবায়ন পার্কে এসে দেখল বসে আছে তনিমা, কিন্তু ওর চোখগুলো ওইরকম জলজল করছে কেন? কাঁদছে নাকি? দেবায়ন পাশে গিয়ে বসতেই চোখ মুছল তনিমা। উঠে চলেই যাচ্ছিল, এমন সময় চা খাবেন? কিছু বললেন? এই প্রথম বোধহয় হ্যাঁ আর না বাদে দেবায়ন অন্য কোনো শব্দ শুনল তনিমার গলায়। বলছি চা খাবেন? চা না, আপনি খান। আরে এই দাদার কাছে চা খেয়ে দেখুন, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, খাবো। বোধহয় এক কাপ চা খেয়ে ল্যাটা চোকাতে চাইল। চাওয়ালাকে ডেকে 2 কাপ চা দিতে বলল দেবায়ন। দুজনেই চায়ের কাপ দুটো হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। বিরক্ত লাগছে তনিমার।
নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, একাকিত্ব এমনভাবে তার অভ্যেস হয়ে গিয়েছিল যে এই হঠাৎ আসা মৃদু হাওয়াও ঝড়ের মতো লাগছিল তার। তাড়াতাড়ি চা শেষ করে তনিমা উঠল। আসি। এখনই চলে যাবেন? এই তো এলাম। আমার অনেকক্ষণ হলো, আসি। বলে চলে গেল তনিমা। দেবায়নও কিছুক্ষণ বসার পর উঠে হাঁটতে শুরু করলো। সেদিন সারা রাত সে ভাবল, 1-2 দিন মানুষ চুপচাপ থাকতেই পারে, কিন্তু তনিমা নিস্তব্ধতা যেন চিরস্থায়ী। কিন্তু কেন? পরের দিন আর পার্কে আসেনি তনিমা। দেবায়ন গেছে রোজ। বোধহয় তনিমার সাথে একটিবার দেখা হবে এই আশা নিয়ে। আজ 5 দিন হলো আসেনি তনিমা। যেহেতু কাছাকাছি বাড়ি আর নাম জানা ছিল, তাই তনিমার ঠিকানা খুঁজে বের করতে বিশেষ অসুবিধে হলো না দেবায়নের। বেজে উঠল কলিং বেল। দরজা খুললেন তনিমার বাবা। হ্যাঁ বলুন। তনিমা ব্যানার্জি এখানে থাকেন? হ্যাঁ, কিন্তু আপনি? আমি দেবায়ন চক্রবর্তী, এই কাছেই থাকি। তনিমার সাথে আমার ওনার স্কুলের কাছে পার্কটিতে এলাম। ওনাকে কি একবার ডাকা যায়? একেবারে সৎ, ভদ্র, নিখাত পরিচয়। ভদ্রলোক ভিতরে গেলেন। তন্নিমা, তোর সাথে একজন দেখা করতে এসেছে। আমার সাথে? কে? তা তো জানি না মা, তবে নাম বলল দেবায়ন। দেবায়ন ওই পার্কের ছেলেটা না? হঠাৎ আমার বাড়িতে। তুমি ওনাকে বসতে বলো, আমি আসছি। মিনিট 2 পর ভদ্রলোক বাইরে এলেন। তনিমা আসছে, আপনি ভেতরে এসে বসুন। ভিতরে গিয়ে বসলো দেবায়ন। মিনিট 5 পর বেরিয়ে এলো তনিমা। কিন্তু আজ শাড়িতে নয়, বাড়ির পোশাকেই আছে তনিমা। এইভাবে তাকে প্রথমবার দেখায় একটু সময় নিল দেবায়ন। তনিমা বলল, আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? আপনার এলাকায় বেশ নামডাক আছে দেখলাম, খুব বেশি খাটতে হয়নি। আপনি আমার বাড়িতে মানে কেন? আপনি পার্কে যান না? না, এখন কদিন স্কুল ছুটি, কিছুদিন পর থেকে নতুন সেশন শুরু হবে। আচ্ছা, আজ যাবেন? কোথায়? ওই পার্কটা। দেখুন, কিছু মনে করবেন না। আপনি আমার অনুপস্থিতি লক্ষ্য করে আমার বাড়ি খুঁজে খোঁজ নিতে এসেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি আপনার সাথে এখন পার্কে যেতে পারবো না, ক্ষমা করবেন। বলেই ভিতরের ঘরে চলে গেল তনিমা। দেবায়ন কোনো উত্তর দেওয়ার বিশেষ সময় পেল না। দেবায়ন উঠে দরজার দিকেই যাচ্ছিল। শুনুন, হ্যাঁ, কিছু বলছেন? আপনি তনিমাকে কিভাবে চেনেন? আসলে উনি তো রোজ স্কুলের পাশে ওই পার্কটিতে যান, আর আমিও গিয়েছিলাম ভাগ্নিকে নিয়ে। সেখানেই আর কি তনিমার সাথে আলাপ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। ওকে আপনার কেমন লেগেছে? মানে স্বাভাবিক? এইরকম একটা প্রশ্ন আশা করেনি দেবায়ন। দেখুন, আমার শুধু মনে হয়েছে উনি একটু বেশি চুপচাপ, খুব বেশি কথোপকথনে যেতে চান না। এছাড়া তো সবই স্বাভাবিকই মনে হয়েছে আমার। আসলে কি জানেন তো, দেখুন, আমি আপনার থেকে বয়সে মনে হয় অনেকটাই ছোট। আমাকে দয়া করে আপনি বলবেন। বেশ বেশ, আসলে কি জানো তো, মেয়েটার আমার জীবনটা বড়ই অশান্ত, তাই হয়তো মেয়েটা এমন শান্ত হয়ে গেছে। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটু বলবেন তনিমার ঠিক কি সমস্যা? দেখো, আজ থেকে প্রায় 2 বছর হতে চলল তনিমার পরিচিত কেউ এই বাড়ির কলিং বেল বাজায়নি। তাতে কিছুটা বোধহয় তনিমারও হাত আছে। ও কারোর সাথে খুব একটা সম্পর্ক রাখতে চায় না। কিন্তু কেন? আমি তোমার উপর অনেকটা ভরসা করে এই কথাগুলো বলছি। আসলে অনেক দিন এমন কাউকে পাইনি যাকে আমার মেয়ের বিষয়ে দুটো কথা বলা যায়। আমি আশা করব তুমি এই নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবে না, তনিমার সাথেও না। আপনি নির্দ্বিধায় ভরসা করতে পারেন, বলুন। তাহলে শোনো, আমার মেয়েকে এখন যেমন দেখছো, ও ছিল তার একদমই বিপরীত। সারাক্ষণ কথা বলতো, মাঝে মাঝে তো বেশি কথা বলছিস, চুপ কর বলে থামাতে হতো।
হঠাৎ এই পরিবর্তনের কারণ? বলছি, ওর এক বন্ধু ছিল জানো, এই পাশেই থাকতো, নাম প্রতীক। একেবারে ছেলেবেলা থেকে দুজনের বন্ধুত্ব। আমার মেয়েটা বোধ বুদ্ধি হওয়ার পর না জানতেই ভালোবেসে ফেলেছিল ছেলেটাকে। আমার মেয়েটা যা চঞ্চল, ওর আর তস রইল না। একদিন চিঠি লিখেই মনের কথা জানিয়ে ফেললো ছেলেটাকে। তখন এই স্কুলের চাকরিটাও পায়নিও। ছেলেটা চিঠি পড়েই ওকে ডেকে পাঠালো। উফ, দৌড়ে আস্তে আস্তে আমার প্রাণটাই বেরিয়ে যেত। বাড়িতেই আসতে পারতিস, বা আমি তোর বাড়ি চলে যেতাম। ও ওয়েট ওয়েট, তুই মোমেন্টটা খুব স্পেশাল বানাতে চাইছিলিস না? ধুর, আমিই বোকা। যাই হোক, জলদি বল যেটা বলবি। তন্নি, আস্তে দাঁড়া। তুই এখনই এত এক্সাইটেড হোস না। আগে আমি যা বলছি মন দিয়ে শোন। আরে হ্যাঁ, আজ তো তোর কথা শুনবো বলেই ছুটে এলাম, বল। তন্নি, আমি এখন যা বলবো সেটা তোর ভালো লাগবে না শুনতে, কিন্তু আমার আর কোনো উপায় নেই। তনিমার মুখের হ্যালোজেনের মতো উজ্জ্বল হাসিটা আস্তে আস্তে মিলিয়ে যেতে যেতে একেবারে অন্ধকার হয়ে গেল। ও ফ্যাল ফ্যাল করে প্রতীকের দিকে তাকিয়ে ওর কথা শুনতে থাকলো। দেখ, আমি বুঝতে পেরেছিলাম একটা সময়ের পর তুই আমাকে আর শুধু বন্ধু ভাবিস না। আমি তোর মনে তার থেকেও আরো অনেকটা বেশি জায়গা জুড়ে আছি। কিন্তু আমার কাছে আজও তুই শুধু আমার বন্ধু। আমি আমার অফিসেরই একটা মেয়েকে ভালোবাসি তন্নি, অর্পিতা। মা বাবার ওকে পছন্দ হয়ে যাওয়াতে 6 মাস পর আমাদের বিয়ে ঠিক হয়েছে। তনিমা কেমন থম মেরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সে ঘোর থেকে বেরিয়ে যেন একটা শেষ চেষ্টা করলো সে। মজা করছিস না তুই আমার সাথে? সবসময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না প্রতীক। আমি মজা করছি না তন্নি। আমি এতদিন কিভাবে কি বলবো এই ভেবে ভেবে আর বলে উঠতে পারিনি রে। কিন্তু তোর চিঠিটা পাওয়ার পর মনে হলো আর দেরি করাটা ঠিক হবে না। একটা অনুরোধ করি, আমার বিয়েতে আসবি তো তন্নি? এবার তনিমা একেবারে নিশ্চিত যে প্রতীক মজা করে অন্তত এই কথাগুলো বলছে না। তোর বিয়েতে বোধহয় যেতে পারবো না, বুঝলি? কিন্তু তোরা দুজনে ভালো থাকিস, খুব সুখে সংসার করিস, আর আমি না হয় তোদের বন্ধু হয়েই রইলাম। তন্নি, তুই কিন্তু আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বন্ধুত্বটা কিন্তু আগের মতোই থাকবে হয়তো। সেদিন তনিমা কান্না চেপে একটু হেসে চলে এসেছিল বাড়িতে। সেদিন ওখান থেকে যে ফিরল, সে আমার সেই প্রাণোচ্ছল তন্নি আর রইল না জানো। এই তুমি যেমন চুপচাপ বিষণ্ণতায় ভরা একটা মেয়েকে দেখছো, সেই মেয়েটা হয়েই ফিরে এলো আমার তন্নি। গলাটা ধরে এলো তনিমার বাবার, চোখটাও জলজল করে উঠল। দেবায়ন কিছু বলতে পারল না, চুপ করে বসে রইল। ভদ্রলোক ফের বললেন, তোমাকে এত কথা বলার একটাই কারণ, অনেক দিন বাদে শুনলাম আমার মেয়ে আমি আর ওর মা ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। একটু হলেও হয়তো তোমাকে বিশ্বাস করতে পেরেছে। দয়া করে তুমি এমন কিছু করো না যাতে ও আবার সেই একই জায়গায় ফিরে যায়। তোমার যদি এইসব শোনার পর মনে হয় তুমি ওর সাথে আর সম্পর্ক রাখতে চাও না, তাহলে দয়া করে ওর সাথে দেখা করে ওর মনে আর মিথ্যে আশা তৈরি করো না। হাত জোর করে বসলেন তনিমার বাবা। দেবায়ন ওনার হাত দুটো ধরে মাথা নিচু করল, কিন্তু কিছু বলল না। শুধু ভাবল, ভদ্রলোক তনিমার সাথে তার যতটা কথোপকথন হয়েছে বলে ভাবছেন ততটাও তো আসলে হয়নি। যতটা চেনা তিনি ভাবছেন ততটাও দেবায়ন চেনে না তনিমাকে। তবুও কিসের টানে যে আজ ছুটে এলো, কেন এতগুলো কথা একটি টু শব্দও না করে শুনল? কেন যেখানে সকলের সমস্ত কথার উত্তর তার জিভের ডগায় থাকে, সেখানে সে এত কথার একটা উত্তরও দিতে পারল না।
বুঝতে পারল না দেবায়ন। সে সেদিন বাড়ি চলে গিয়েছিল, সঙ্গে নিয়ে গেছিল তনিমার ফোন নম্বরটা। মেসেজ করেনি দেবায়ন, কারণ সে বুঝতে পেরেছিল খুব বেশি উত্তর সে পাবে না। ছুটির মাঝেই একদিন ফোন করলো তনিমাকে। দুবারের বার ফোনটা ধরলো তনিমা। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি দেবায়ন বলছি। চিনতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম্বার কি করে পেলেন? একটা পায়রা মুখে করে নিয়ে এনে দিয়ে গেল। কথাটা শুনে অনেক দিন পর বেশ রাগ হলো তনিমার। বলুন কেন ফোন করেছেন? বলছি, কাল একবার দেখা করা যায়? না, আসলে কাল জানি আপনার কাজ আছে, তাই তো। তা সত্ত্বেও একবার দেখা করতে হবে। আপনি হঠাৎ আমার সাথে দেখা করতে চাইছেন কেন? ওমা, রোজ দেখা হতো আপনার সাথে, এখন কদিন হচ্ছে না, আমার মন খারাপ করছে। আর কবে আপনার স্কুল খুলবে সেই অপেক্ষা আমি করতে পারছি না। আবারও সৎ নির্ভেজাল স্বীকারোক্তি দেবায়নের। এত কথা একসাথে শুনে সব কেমন ঘেটে গেল তনিমার। এবার তনিমা কেটেই দিল ফোনটা, আর ফোন করেনি দেবায়ন। পরের দিন সকাল 10টা কলিং বেলটা বেজে উঠল তনিমাদের বাড়িতে। এবার দরজা খুললেন তনিমার মা। কাকে চাই? আগে আমি দেবায়ন। ওহো, এসো বাবা এসো। আমি আসলে সেদিন একটু বাপের বাড়ি গিয়েছিলাম, তাই তোমার সাথে দেখা হয়নি। তুমি বসো, আমি তনিমাকে ডেকে দিচ্ছি। দেবায়ন বুঝতে পারল গতদিনের পর তনিমার মা বাবার মধ্যে তাকে নিয়ে কথা হয়েছে এবং তার উপসংহার মন্দ নয়। তনিমা বেরিয়ে এলো বাড়ির পোশাকে। এ কি, আপনি রেডি হননি? কাল যে বললাম আজ বেরোবো, চটপট রেডি হয়নি। এবার আর পারল না তনিমা। আচ্ছা, অসভ্য লোক তো আপনি। মুখের উপর ফোন কেটে দিলাম, তারপরে বাড়ি চলে এলেন। আমার সাথে এত কিসের দরকার আপনার? আপনারই বা আমার সাথে যেতে কি অসুবিধা বলুন তো? আমাকে কি একটু ভরসা করা যায় না? না, যায় না। কতদিন চিনি আমি আপনাকে? এইটুকু আলাপে আমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অসভ্যতা আপনি করতে পারেন, কিন্তু তাতে সায় দিয়ে আপনার সাথে চলে যাওয়ার বোকামি আমি করতে পারবো না। আপনি দয়া করে এবার আসুন। আপনাকে না নিয়ে আমি যাব না। সভ্যতার লেশ মাত্র নেই দেখছি আপনার। বেশ, আপনি থাকুন, আমি ঘরে গেলাম। এবার কি করবে দেবায়ন? ইতিমধ্যে তনিমার মা দেবায়নকে বললেন, একটু বসো বাবা, আমি এক্ষুনি আসছি। তনিমার কাছে গেলেন তার মা। তনিমা কেমন যেন হাঁপাচ্ছে। তনিমার মা তার কাঁধে হাত রেখে বললেন, একটু জানা মা, একটু ঘুরে আয় বাইরে থেকে। তুমি এসব কি বলছো মা? আমি চিনি না ওই লোকটাকে। খামোখা একটা অচেনা লোকের সাথে আমি কেন কোথাও যাব? অচেনা কোথায়? ওর সাথে তো কথা হয়েছে। ছেলেটা খারাপ বলে তো মনে হয় না আমার। সারা জীবন চেনা মানুষটাও মুহূর্তের মধ্যে অচেনা হয়ে যায়। সেখানে এই কয়েকদিনের পরিচয়ে একটা লোকের সাথে আমি কি করে কোথাও যাব? শোন, একজনের সাথে সবাইকে গুলিয়ে ফেলিস না মা, তৈরি হয় না। তনিমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তার মা। তনিমার মায়ের আসলে দেবায়নের উপর অকারণেই একটা বিশ্বাস তৈরি হয়েছিল, ঠিক ওর বাবার মতোই। না হলে মেয়েকে অচেনা কারোর সাথে মিশতে খুব একটা জোর করেন না উনি। এই বিশ্বাসের কারণটা জানা নেই কারোরই, সে ঠিক আছে। সব কিছুর কারণ না হয় নাই বা খুঁজলাম, কিন্তু তনিমার চোখ জলজল করে উঠল। ভাবল সে এখন না গেলে এই নিয়ে কথা চলতেই থাকবে। তার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব মিটুক এই ঝামেলা। কান্না চেপে কোনো রকমে রেডি হলো সে। কিছুক্ষণ পর তৈরি হয়ে বাইরের ঘরে এলো তনিমা। আপনার মতো অসভ্য আমি আর দুটো দেখিনি। বলুন কোথায় যেতে চান? ও, আপনি এসেছেন? জানতাম আসবেন। আমার একটা চার্ম আছে না। কাল যদিও বলেছিলাম পার্কে যাব, কিন্তু আজ বলছি গঙ্গার ঘাটে যাব। দেখুন, আমার 1 ঘন্টা সময় আছে।
যেখানে খুশি গিয়ে আমাকে ছাড়ুন দয়া করে। ঠিক আছে ম্যাডাম, চলুন। তনিমার মা বাবা চোখ ভরে দেখলেন দৃশ্যটি। তনিমার বাড়ি থেকে গঙ্গার ঘাট হাঁটা পথ। সেই রাস্তাটুকু কোনো কথাই বলল না দুজনে। গঙ্গার ঘাটে পৌঁছে এক জায়গায় বসে দেবায়ন তনিমাকেও বসতে বলল। বসল তনিমা, কিন্তু খুবই বিরক্ত সে। দেবায়ন বলল, আচ্ছা, আমি তো আপনার ব্যাপারে অনেক কিছুই জানি, আপনি তো সেরম কিছুই জানেন না আমার ব্যাপারে। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনার পর থেকে মোটামুটি ওয়ার্ক ফ্রম হোমেই চলছে। বেশ, আর কিছু? জানেন, আমার এক বান্ধবী ছিল, বলতে পারেন তার থেকে বেশিই ছিল আমার কাছে। আমার কলেজেই পড়তো। একদিন ঠিক করেই ফেলেছিলাম যে জানিয়ে দেব ওকে আমার মনের কথা, কিন্তু আমি এমনই হতভাগা, যেদিন ঠিক করলাম জানাবো সেদিন সকালেই জানতে পারলাম ও আর নেই। আগের দিন রাতে এক পথ দুর্ঘটনায় ও বরাবরের মতো সেই সুযোগ বন্ধ করে দিয়ে গেছে। মেনে নিতে পারিনি জানেন, মনে হয়েছিল জীবনটা বোধহয় এখানেই শেষ। কোনো রকমে বেঁচেছিলাম, মরে যাওয়ার মতো সাহস ছিল না বলে হয়তো। তার পরের বছর মা বাবা দুজনেই চলে গেলেন করোনা। একেবারে ভেঙে পড়েছিল। তখন আমার বেঁচে থাকার একমাত্র রসদ ছিল টুকটুকি, মানে আমার ভাগ্নি ত্রিশিকা, যার সাথে আপনার আলাপ হয়েছিল। জীবন একেবারে তলিয়ে গেলেও একটা কিছু থাকে জানেন, যা আপনাকে আবার উঠে দাঁড়াবার শক্তি যোগায়। শুধু জীবনকে আর একবার একটু সুযোগ দিতে হবে। বিরক্তিটা আর নেই তনিমার। এতক্ষণ সব চুপ করে শোনার পর তনিমা জিজ্ঞেস করল, আপনি এতগুলো কথা এত সহজে আমাকে বলে দিলেন কিভাবে? ভালোবাসি আপনাকে। কি বলছেন কি আপনি? আপনার পাশে বসে কথা হতো না খুব একটা, তাই বোধহয় আপনাকে পড়ে দেখার সুযোগ পেয়েছি বেশি। রোজই আপনাকে দেখতাম আপনি চুপ করে বসে আছেন, আমি কথা না বললে আপনিও বলেন। কিন্তু আপনার ওই চোখ দুটোর গভীরতার প্রেমে পড়েছিলাম তখন। নিজের জীবনেও এরকম একটা সময় গেছে তো, তাই বুঝতে পেরেছিলাম ডালে কি যেন একটা আছে, কালো মতো। সেদিন আপনার বাবার সাথে কথা বলে সবটা পরিষ্কার হবে। দয়া করছেন আমায়, নাকি আমার চোখ দুটো নষ্ট হয়ে গেলে আপনার ভালোবাসাও ফুরিয়ে যাবে? ছি ছি, একদমই তা নয়। আমার আপনাকে সত্যি খুব ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনি বোধহয় বুঝতে একটু ভুল করলেন। আমি কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে পাওয়া আপনার ওই চোখের সৌন্দর্যের প্রেমে পড়িনি। আমি আপনার চোখের গভীরে জমে থাকা ওই গল্পগুলো জানতে চাই। বিয়ে করবেন আমায়? একেবারে বিয়ের প্রস্তাব? একেবারে ঘেঁটে গেছে তনিমা। এক্ষুনি ছুটে চলে যেতে ইচ্ছে করছে তার। সে কিছু একটা বলতে যাবে, এমন সময় দেবায়ন বলল, এখনই কিছু বলতে হবে না আপনাকে। যদি উত্তর হ্যাঁ হয়, এখানে এসেই না হয় বলবেন, নয়তো এমনি এমনি ফোন করার মেয়ে তো আপনি নন। ফেরার সময়ও কোনো কথা বলল না দুজনে। দেবায়ন ভেবে রাখলো পরের দিন নিজেই একবার ফোন করবে তনিমাকে। সেদিন রাতে অনেক ভেবেছিল তনিমা। ভেবেছিল তাকে সেদিনের পর অনেকেই কথা বলার জন্য জোর করেছে, তাকে আবার আগের মতো করে পাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে, কিন্তু কেউ তার সেই নীরবতার কারণটা জানতে চায়নি, বা চাইলেও সেভাবে বুঝতে পারেনি। অনেকদিন ধরেই তনিমা তার মা বাবা ছাড়া কাউকে পায়নি যে তাকে সে এখন ঠিক যেমন তেমন করেই মেনে নেবে, কখনো তার নিস্তব্ধতারও সঙ্গী হয়ে উঠবে। দেবায়ন এসবের অনেকটাই করেছে তার জন্য। কিন্তু পরের দিন সকালে দেবায়নের ঘুম ভাঙল তনিমার ফোনে। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। এত সকাল সকাল? এই এক মিনিট, আপনি আমাকে ফোন করেছেন
তার মানে কি? আজ বিকেলে একবার গঙ্গার ঘাটে যাবেন? আমার আপনাকে কিছু বলার আছে। জীবন শেষ, এটা ভেবে নেওয়া তো খুব সহজ। চলুন না, আমরাও আমাদের এই এলোমেলো জীবনগুলোকে আরেকবার গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়ে দেখি। শুনছিলেন ভালোবাসার বারান্দায় আজকের গল্প আর একবার। লিখেছেন মহারানী কাশেশ্বরী কলেজের ছাত্রী জয়িতা দাস। আপনিও যদি একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হন এবং আপনার লেখা গল্প নিজের কণ্ঠে রেকর্ড করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নম্বর 8697983008 বা 8610573664 নম্বরে। শুনতে থাকুন ভালোবাসার বারান্দায় ভালোবাসার গল্প।